প্রচেষ্টা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর একটা কবিতা পড়ব। এমন একজনের কবিতা পড়ব যার কবিতা আমরা খুব ছোটবেলা থেকেই পড়তে পড়তে বড় হয়েছি, যার কবিতার বিস্তার ব্যাপক, কবিতার বিষয়বস্তুও ব্যাপক। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা আফ্রিকা। এই কবিতাটা আমরা আজকে পড়ব। পত্রপুট কাব্যগ্রন্থের লেখা কবিতা আফ্রিকা। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তথ্যগুলো তোমরা সবাই জানো, জন্ম, মৃত্যু, বাবা মা। আজকে কয়েকটা কথা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলেই কবিতাতে যাব। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্ব মানবতায় বিশ্বাসী, অর্থাৎ এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ আমরা বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের একটা সম্পর্ক আছে, সেটা মানবতার সম্পর্ক। এই মানবতার সম্পর্কেই তিনি বিশ্বাসী ছিলেন। মানবতাবাদী এই কবির লেখাতেও সেই ছাপটি রয়ে গেছে। শুধুমাত্র দেশ কালের গণ্ডি তার লেখায় অতিক্রম করে সেটা বিশ্বের গণ্ডিতে গিয়ে আবদ্ধ হয়েছে। এই কবিতাটা তারই একটা প্রমাণ। আর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার মধ্যে বিশেষভাবে যে ভাবনাটি ফুটে ওঠে, আনন্দবাদ বা উপনিষদিক ভাবনা, উপনিষদের ছাপ তার লেখার মধ্যে আছে। তিনি কখনোই মানুষের উপর বিশ্বাস হারাননি। সমস্ত যন্ত্রণা কষ্টের পরেও তিনি কিন্তু বিশ্বাস রেখেছেন মানবতার উপরে। এই লেখার মধ্যেও সেই ভাবটি স্পষ্ট। পত্রপুট কাব্যগ্রন্থের আফ্রিকা কবিতায় পড়তে গেলে কবিতার প্রেক্ষাপটটা একটু বুঝতে হবে। এই কবিতায় এক প্রেক্ষাপট আছে, যে প্রেক্ষাপট আমরা আগে একটু বুঝে নেব, তারপর আমরা কবিতায় যাব। আফ্রিকা হচ্ছে, তোমরা যদি জিওগ্রাফিতে দেখে থাকবে, পৃথিবীর ম্যাপটা দেখো, তাহলে দেখতে পাবে যে আফ্রিকার অবস্থানটা একটু আলাদা। সে যেন গোটা পৃথিবী থেকে একটু বিচ্ছিন্ন অবস্থানে অবস্থিত। স্বাভাবিকভাবে এই কারণেই সে কিন্তু আর পৃথিবীর থেকে একটু আলাদা হয়ে গেছে। সেই কারণে সেখানে শিক্ষার আলো, সভ্যতার আলো পৌঁছতে হয়েছে অনেক দেরি। এমনিতেই অন্ধকার আচ্ছন্ন মহাদেশ বলি আমরা আফ্রিকাকে। সেটা দুটো কারণ, একটা প্রাকৃতিক কারণ, আরেকটা সভ্য সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে। প্রাকৃতিক কারণ কেমন না, তার একটা প্রাকৃতিক দুর্গমতাই তাকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করেছে, সভ্য সমাজ থেকে, তথাকথিত সভ্য সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে সে। তো আবার একই সঙ্গে সেখানে জীবনযাপনের দুর্গমতা, সেখানে প্রত্যেকটা মুহূর্তে লড়াই করে বাঁচার যে ইতিহাস, তাদেরকে আরও একটু বিচ্ছিন্ন করে দিয়েছে। সেই জন্য আফ্রিকা কিন্তু একটা অন্ধকার আচ্ছন্ন মহাদেশ রূপেই এখনো পরিগণিত। তো এই আফ্রিকার যে অবস্থান, সেখানে প্রাকৃতিক প্রাচুর্যে সে কিন্তু ছিল পরিপূর্ণ, প্রাকৃতিক রহস্যে পরিপূর্ণ ছিল তার ব্যবস্থাপনা। সেইভাবেই আফ্রিকার মানুষজনও নিজেদেরকে বড় করে তুলেছিল। প্রাকৃতিক দুর্গমতাকে ওরা আস্তে 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 কিছুটা করায়ত্ত করছিল। প্রকৃতির মাঝেই তাদের বেড়ে ওঠা, প্রকৃতির মধ্যেই তাদের জীবনযাপন, এবং জীবনযাপনের প্রয়োজনীয় যেটুকু রসদ সেটাও তারা নিয়ে নিত প্রকৃতি থেকে। এইভাবেই চলছিল তাদের আদিম জীবনযাত্রা। এই জীবনযাত্রায় কষ্ট ছিল, দুর্গমতা ছিল, কিন্তু কোথাও অত্যাচার, নিপীড়ন, বঞ্চনা ছিল না। হঠাৎ করেই তথাকথিত সভ্য সমাজ, ঔপনিবেশিক যে শক্তি, ঔপনিবেশিক বা সাম্রাজ্যবাদী যে শক্তি, সেই শক্তি খবর পেল আফ্রিকার, প্রাচুর্যে পরিপূর্ণ আফ্রিকার। তারা আফ্রিকাকে আক্রমণ করলো, এবং পশ্চিমী সভ্যতাগুলোই সেই সময় কৃতদাস প্রথা ছিল, যার কথা তোমরা ইতিহাসে পড়েছ। তো এই ইতিহাসের পাতায় পড়া কৃতদাস প্রথা যে কতটা কঠিন, কতটা নিষ্ঠুর ছিল, তোমরা ভাবতেও পারবে না। লোহার হাতকড়ি পরিয়ে মানুষের ওপর চলতো অকথ্য অত্যাচার, দাসত্ব স্বীকার করতে তাদের বাধ্য করা হতো।
আফ্রিকা থেকে মানুষগুলোকে ধরে নিয়ে আসা হতো পশ্চিমের সভ্যতাগুলোতে এবং সেখানে তাদেরকে কৃতদাস সাজিয়ে রাখা হতো। দিনের পর দিন চলতো অকথ্য অত্যাচার, লাঞ্ছনা। তাহলে সভ্যতার শিষ্টাচার, সভ্যতার ভাবনা, সভ্যতার শিক্ষা এবং ন্যূনতম মানবিকতাটাকেও কিন্তু ওরা অতিক্রম করে গেছিল ওই সাম্রাজ্যবাদী শক্তিগুলো, ঔপনিবেশিক শক্তিগুলো। তারা এই সমস্ত কিছুকে ভুলণ্ঠিত করে আফ্রিকার মানুষগুলোকে এইভাবে অত্যাচার করা শুরু করেছিল। আর আফ্রিকার মানুষগুলোর কান্না রক্তে, ধুলোয়, কাদায় মিশে গেছিল। সে ইতিহাস খুব লজ্জার ইতিহাস। এই ইতিহাস পড়লে আমরা লজ্জিত হব। আর মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুর যে এই ভাবনা তাকে পীড়িত করবে, এটা খুব স্বাভাবিক। এই ভাবনা থেকেই তিনি লিখেছেন আফ্রিকা কবিতা, যেখানে তার বক্তব্য একটাই, যে ইতিহাস আমাদের কাছে খুব লজ্জার, আমাদের কষ্টের ইতিহাস, সেই ইতিহাসের পরে আমাদের আর করার কিছু নেই। মানব সভ্যতার লজ্জাকর ইতিহাসে আমরা মুখ ঢেকে থাকতে পারি, কিন্তু এখনো একটা উপায় আছে। আমরা যদি আফ্রিকার কাছে গিয়ে, আফ্রিকার মানুষের কাছে গিয়ে ক্ষমা চাই। ক্ষমা এমন একটা শব্দ যে মানুষকে অনেক অন্যায় থেকে, অনেক পাপ থেকে তার ঊর্ধ্বে তুলতে পারে। অর্থাৎ আমরা যদি এই মুহূর্তে গিয়ে একবার অন্তত, যুগান্তের কবিকে কবি আহ্বান করছেন, গিয়ে দাঁড়াতে মানবীর দ্বারে, আফ্রিকা নামক মানবীর দ্বারে, যেখানে গিয়ে সে ক্ষমা চাইবে, আর সেই ক্ষমাই হবে সভ্যতার শেষ পুণ্যবাণী। কবিতাটা পড়তে গিয়ে আমরা দেখব যে তিনি প্রাকৃতিক অবস্থা বা ভৌগোলিক অবস্থান আফ্রিকার যেমন বলেছেন, তেমনি আবার পুরো কবিতাটাতে আফ্রিকাকে একটা ঘোমটা দেওয়া রমণীর সাথে তুলনা করেছেন। এই তুলনাটা আমাদের একটু ভাববার আছে। তার লেখার মধ্যে যেমন মেয়েদের যন্ত্রণা ফুটে উঠেছে, ঠিক তেমনিভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি যদি তোমরা দেখো, সেখানে অনেক এরকম ছবি আছে যে একটি রমণী মাথায় ঘোমটা দিয়ে আছে। মাথায় ঘোমটা দেওয়া রমণীর ভাবনাটা আসলে এই কবিতায় ব্যবহৃত হয়েছে লাঞ্ছনাকে বোঝানোর জন্যই। ঘোমটা দিয়ে থাকে কেন মেয়েরা? তোমাদের কি মনে হয় যেটা একটা শুধুই প্রথা? না, এটা কিন্তু শুধুই একটা প্রথা নয়, এটা মানুষেরই তৈরি করা একটা প্রথা। ঘোমটার আড়ালে অত্যাচার, বঞ্চনা, নিপীড়ন, লাঞ্ছনাটাকে মেয়েরা যাতে লুকোতে পারে, এই জন্যই কিন্তু এই সমাজ এই প্রথাটার সৃষ্টি করেছে। আর শুনতে খারাপ লাগলেও এখনো আমাদের সমাজ পুরুষতান্ত্রিক, সেখানে মেয়েদের অবহেলা, লাঞ্ছনা এ তো দিনরাতের ঘটনা। আমাদের এমনি জীবনযাত্রায় আমরা অনেক রকম ভাগ করে থাকি। আসলে ভাগ আছে তো দুটো, একটা হচ্ছে এক শ্রেণীর মানুষ যাদের আছে, আরেক শ্রেণীর মানুষ যাদের নেই। অর্থাৎ হ্যাভ আর হ্যাভ নটের দ্বন্দ্বটা কিন্তু চলছেই। আর সেই সঙ্গে আরেকটা বিভাগ আছে, পুরুষ এবং নারী। দীর্ঘদিন ধরেই যারা ক্ষমতার কেন্দ্রে থেকেছে, সেই পুরুষ শক্তি কিন্তু নারী শক্তিকে বরাবরই অত্যাচার, বঞ্চনা দিয়ে ঢেকে রাখতে চেয়েছে। এখানে তাই কবি খুব সহজেই এই উপমাটা ব্যবহার করেছেন, যাতে আফ্রিকার কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছনা, নিপীড়নের ইতিহাসটা পাঠকের কাছে স্পষ্ট রূপে ধরা পড়ে। তাই পুরো কবিতাতেই আফ্রিকা কিন্তু একটা মানবী এবং সে ঘোমটা দেওয়া রমণী। আর আরেকবার তিনি বলেছেন যে আফ্রিকা আসলে ছায়াবৃতা, এখানেও স্ত্রীলিঙ্গই তিনি ব্যবহার করেছেন। এরপর আমরা কবিতায় যাব, লাইন বাই লাইন কবিতাটা পড়ব, তারপর কিছু শব্দ, কিছু জায়গা আবার ব্যাখ্যাতে আসব। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য,
চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবিনী নাদে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্ধনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এই কবিতায় দেখো একেবারে প্রথমেই ভৌগোলিক অবস্থানটা চিহ্নিত করেছেন কবি। বুঝিয়ে দিয়েছেন যে আফ্রিকার অবস্থানই আফ্রিকাকে পিছিয়ে দিয়েছে। আফ্রিকা উপমহাদেশটা এমনভাবেই পিছিয়ে আছে যে সে শিক্ষার আলো সভ্যতার আলো থেকে চিরকাল বঞ্চিত। আর এটা যেন তৈরি করেছেন যে স্রষ্টা, যিনি সৃষ্টিকর্তা, তিনি যেন তার সৃষ্টি নিয়ে কিছুতেই সন্তুষ্ট হতে পারছিলেন না। যেমন করে যে ভালো শিল্পী ছবি আঁকে, সে তার আঁকাকে মোছে আবার আঁকে, এরকম করেই একটা সুন্দর সৃষ্টি তৈরি হতে পারে। ঠিক তেমনিভাবে এখানে সৃষ্টিকর্তাও যেন আফ্রিকাকে তৈরি করেছেন এবং তৈরি করতে গিয়ে তার বারবার তাকে ভেঙেছেন, গড়েছেন, আবার ভেঙেছেন। ফলে আফ্রিকা কিন্তু বিচ্ছিন্ন হয়ে অবস্থান করেছে। সভ্যতার আলো শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে প্রাকৃতিক দুর্গমতার মধ্যে সে হয়ে উঠেছে অন্ধকারাচ্ছন্ন। তাই কবির বক্তব্য যে কৃপণ আলোর অন্তঃপুরে তার যেন অবস্থান, যেখানে আলো খুব কৃপণভাবে ঢুকতে পারে, অর্থাৎ সেখানে পর্যাপ্ত আলো নেই। এই আলো কিন্তু শুধু প্রাকৃতিক সূর্যের আলো নয়, এই আলো কিন্তু শিক্ষার আলো, সভ্যতার আলো। এই আলো থেকে আমরাও যেন আফ্রিকাকে বিচ্ছিন্ন করে রেখেছি, আমরা বলতে সমগ্র পৃথিবীর মানব জাতি। তো তারই মধ্যে সে নিভৃত অবকাশে একে একে দুর্গমতাগুলোকে অতিক্রম করছিল। বেঁচে থাকতে গেলে তাকে লড়াই করতে হচ্ছিল প্রাকৃতিক দুর্গমতার বিরুদ্ধে। আমরা জানি আফ্রিকা মানেই জঙ্গল, আফ্রিকা মানেই পশু, বিভিন্ন কীট পতঙ্গ, সেই সমস্ত প্রাকৃতিক ব্যাপারের সঙ্গে লড়াই করে প্রাকৃতিক দুর্গমতাগুলোকে অতিক্রম করে তাদের জীবনটা অতিবাহিত হচ্ছিল। কিন্তু তবুও তাদের মনে কোনো ক্ষোভ ছিল না, তারা কিন্তু শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে। এরপরেই কবি বলছেন হায় ছায়াবৃতা। কবির আক্ষেপ যে ছায়াবৃতা আফ্রিকাকে উপেক্ষার দৃষ্টিতেই দেখে গেছে সমগ্র বিশ্ব। ছায়াবৃতা কেন বলেছেন? প্রাকৃতিকভাবেই যদি বর্ণনা করি তাহলে আফ্রিকাতে এত বড় বড় গাছ আছে যে সেখানে ছায়ার কোনো অভাব নেই। এই ছায়াবৃতা আফ্রিকা কিন্তু দীর্ঘদিন ধরে উপেক্ষার, মানব সভ্যতার উপেক্ষার দৃষ্টিতে রয়ে গেছে। এরপরেই এলো ওরা। ওরা শব্দটা খুব গুরুত্বপূর্ণ। ওরা হচ্ছে এখানে সেই সমস্ত ঔপনিবেশিক শক্তিগুলো, সাম্রাজ্যবাদী শক্তিগুলো, যারা নিজেদের কথা, নিজেদের স্বার্থের কথা চিন্তা করতে গিয়ে পুরো মানব সভ্যতা শিষ্টাচার মানবিকতাগুলোকে অতিক্রম করে গেছে। নিষ্ঠুরভাবে
তারা আক্রমণ করেছে আফ্রিকাকে, সেখান থেকে মানুষকে ধরে নিয়ে গেছে ক্রীতদাস বানাবার জন্য। তো কবি এখানে তাদের সম্পর্কে কিছু বিশেষণ ব্যবহার করেছেন। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, অর্থাৎ আফ্রিকার জঙ্গলে, সেই ভয়ঙ্কর জঙ্গলে যে সমস্ত নেকড়ে বাঘ রয়েছে তারা যতটা হিংস্র, তার থেকেও যেন এই মানুষগুলো অনেক বেশি হিংস্র। তাদের হিংস্রতার প্রমাণ তারা দিয়ে গেছে। আর তারা গর্বে এতটাই অন্ধ যে তোমার অরণ্যকেও, সেই অন্ধত্বের দিক দিয়ে তোমার অরণ্যকেও যেন ওরা অতিক্রম করে যায়। আফ্রিকাতে এমন সব গাছ আছে, এমন সব জঙ্গল আছে যেখানে বৃষ্টি পড়লে বৃষ্টির ফোঁটাটা মাটি স্পর্শ করতে পারে না। এটা আমরা ভূগোলে পড়েছি। বড় বড় পাতার সমাহার, ঘন জঙ্গল, সেখানে সূর্যালোক প্রবেশ করতে পারে না, অন্ধকার হয়ে থাকে সেই অঞ্চল। কিন্তু এর থেকেও বেশি অন্ধকার আছে সেই মানুষগুলোর মনে যারা আফ্রিকাকে আক্রমণ করেছে এবং লুণ্ঠিত করে দিয়েছে ওদের সম্মান। ন্যূনতম মান সম্মানটুকু তারা আফ্রিকার মানুষকে দেয়নি। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এই সমস্ত কিছুই কিন্তু মানব ইতিহাসে একটা চিহ্ন দিয়ে চলে গেছে এবং সেই ইতিহাস আমাদের কাছে খুব লজ্জার ইতিহাস, মানব সভ্যতার অন্ধকারময় ইতিহাস। কবি বলছেন যে সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। অর্থাৎ এই যে সভ্যতা, আফ্রিকাকে বাদ রেখে যে সভ্যতা পৃথিবীর, যেটা আমরা ভাবি, আমরা অন্যান্য মানুষদের মনে যেটা আছে যে আমরা শিক্ষিত, আমরাই বোধহয় সভ্যতা, শিষ্টাচার এগুলো জানি। তো এই সভ্যতাকে, সেই অপমানিত ইতিহাসটা কিন্তু এতটুকু স্পর্শ করলো না। তাদের জীবনযাপনটা থাকলো স্বাভাবিক। এটার জন্যই কবি এই পংক্তিগুলো ব্যবহার করছেন যে শিশুরা মায়ের কোলে খেলছে, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে আরতি হচ্ছে। অর্থাৎ যা কিছু স্বাভাবিক জীবনের ঘটনা সবই ঘটছে, শুধু আফ্রিকার মানুষগুলো তাদের মান হারিয়েছে। তাদের সাথে চলেছে চরম উপেক্ষা, অবিচার, বঞ্চনা, লাঞ্ছনা, এবং সেটা চলেছে দিনের পর দিন ধরে। বিশ্ব ইতিহাসে যেটা একটা লজ্জার ঘটনা। এরপরেই কবি বলছেন যে আজ যখন এত ঘটনা ঘটেই গেছে, সেই ইতিহাস আমাদের লজ্জিত করছে, এখন কি আমরা তাহলে আর কিছুই পারি না? হ্যাঁ, পারি। আমরা যুগান্তের কবি হয়ে অন্তত আফ্রিকার মানুষগুলোর কাছে গিয়ে হাত জোড় করেই সেই মানহারা মানবীর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি। আর এই ক্ষমা প্রার্থনার মধ্য দিয়েই আমরা কিছুটা হলেও আমাদের পাপকে লঙ্ঘন করতে পারি। আর এছাড়া আর কোনো উপায়ও নেই। এইটুকুই কবির বক্তব্য। প্রচেষ্টা ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো, কমেন্ট করতে পারো। বাংলার পাশাপাশি অন্য ক্লাসগুলো পেতে হলে তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। দেখতে থাকো এই ভিডিওগুলো আর সাবস্ক্রাইব করো এই প্রচেষ্টা ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকো, বাড়িতে থাকো, সুস্থ থাকো।